আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাধারণত বিশেষ মান্যগণ্য কেউ গেলে এমনটা করা হয়, রাস্তা আটকে দেয়া হয় যেন জ্যাম না বাঁধে। আবারও প্রশ্ন করতেই দেখতে পেল ২০-২৫টা গাড়ি লাইন বেঁধে চলে যাচ্ছে। প্রত্যেকটা গাড়ির সামনে এক কিনারে ছোট্ট বাংলাদেশের পতাকা উঠছে। সবগুলো একই ধরনের। এই গাড়িগুলো সিয়াসা চেনে, সেনাবাহিনীতে গাড়ি। সেনানিবাসের সকল কর্মকর্তারা এই গাড়িগুলোই ব্যবহার করে। তার নানু ভাই এখনও ব্যবহার করে। ১০ মিনিট পর সকল গাড়ি চলে যেতেই রাস্তা ছেড়ে দেয় সাইফের মেয়ে আর নমিতাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। সিয়াসা বাবাকে আর বড় প্রশ্ন করলো, ওগুলোতে এভাবে কারা গিয়েছে পাপা? আর এভাবে রোড স্ট্রাক করে রাখা হয়েছে কেন? গতকাল রাষ্ট্রীয় এক মিশনের সমাপ্তি ঘটেছে, আজ তার চূড়ান্ত শুনানি ছিল। মিশনে নিরাপত্তা বাহিনীরা ভিক্টোরি অর্জন করেছে, তারাই ফিরছিল। প্রতিমধ্যে একটা অনাকাঙ্ক্ষিত হামলায় কিছু সেনা সদস্য আহত হয়েছে, তাই রোড স্ট্রাক করা হয়েছে যেন তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে পারে তারা। সিয়াসার বুকটা ধক করে উঠল। শেষবার যেদিন দর্পণের সাথে কথা হয়েছিল সেদিন সে বলেছিল কোনো রাষ্ট্রীয় মিশনের কাজে রয়েছে। দর্পণে কিছু হয়নি তো? সে ঠিক আছে? মস্তিষ্ক জ্ঞান শূন্য হয়ে গেল। উদ্বিগ্ন গলায় বাবাকে জিজ্ঞাসা করলো, পাপা কারা আহত হয়েছে? ঊর্ধ্বতন কর্মকর্তারাও কি আহত হয়েছে? সাইফের ললাটে ভাঁজের সৃষ্টি হয়। অবশ্যই বিরক্তির এসব বিষয়ে মেয়ের এত কৌতূহল তার পছন্দ হলো না। থমথমে গম্ভীর গলায় বলল, এই সকল বিষয়ে এত আগ্রহ দেখাবে না শিয়া। ডু ইউর ওয়ার্ক অ্যান্ড গিভ ফুল ফোকাস অন ইট। সিয়াসা দমে গেল। বাবাকে আর কোনো প্রশ্ন করল না। মেয়েকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাইফ ব্যস্ত গতিতে গাড়িতে ওঠে। তখনই একদল ফর্মাল পোশাকে আবৃত সুটামদের অধিকারী লোক সাইফের গাড়ির মিররে নক করে। সাইফ গাড়ির কাছ নামায়। পরিচিত আতঙ্কিত মুখ। সাইফ মুখ বের করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবে মেহমাত? স্যার, আপনি কিছু ইমেল পাঠিয়েছিলাম, কোনো রেসপন্স করেননি। প্রতিদিন আমার শত শত মেইল আসে মেহমাত, কোনটা রেখে কোনটা দেখব? তোমার কিছু বলার হলে সামনাসামনি বলবে, ইমেল চেক করার সময় হয় না। স্যার, গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আমারও তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কিন্তু এখন নয়। আমি এখন ব্যস্ত আছি মেহমাত। বাচ্চারা অসুস্থ, এখন পর্যন্ত তাদের কাছে যেতে পারিনি। আমি ফ্রি হয়ে তোমায় কল করব। অফিসে চলে এসো। ওকে স্যার। মেহমাত, তার উপর নজর বাড়াও। ওকে স্যার। সাইফ মাথা নেড়ে গাড়ি স্টার্ট দিতে বলল। সাইফ মিলান মুখে হাত বুলিয়ে দিচ্ছে ছোট ছোট মাথাগুলোতে। অসুস্থ থাকায় বেশি ঘুমাচ্ছে, শরীর দুর্বল। সাইফের চোখের কোণা টলমলে। আসা যাওয়ার পর বেঁচে থাকার কারণ হিসেবে সিয়াসা আর এই ছোট ছোট নিষ্পাপ মুখগুলোকেই গ্রহণ করে। এদের মধ্যে কারোর কিছু হলে সে কি নিয়ে বাঁচবে? তার চেয়েও বড় কথা, সে নিজেকে মুখ দেখাবে কি করে? এমনিতেই অভিমানী মেয়েটি তাকে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর তকমা লাগিয়ে দিয়ে গিয়েছে, যেই তকমা সে আজও বয়ে চলেছে। এই বিদঘুটে তকমা বই চলতে যে তার খুব কষ্ট হয়। সারা জীবনের জন্য বুকে দাফন করে রেখেছে কাউকে মুখ ফুটে বলার সুযোগটুকুও নেই। সকলের বিছানার পাশে একটি করে গিফট বক্স রেখে দিল সাইফ। বিদেশ থেকে এনেছে সকলের জন্য। এক একে সকলের কপালে চুমু দিয়ে গায়ে কমফোর্টার টেনে দিয়ে সে কক্ষ থেকে বের হয়ে আসে। বের হতেই দেখা মিলে 7 জন ন্যানি নত মস্তকে দাঁড়িয়ে আঙ্গুল কষলে যাচ্ছে। সাইফ জল শক্ত করে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাদের দিকে। রুড গলায় বলে, আমি এজেন্সির সাথে কথা বলে ফেলেছি, নতুন ন্যানি এসে পড়বে। আপনাদের পেমেন্ট হয়ে গিয়েছে, আপনারা এখন চলে যেতে পারেন। তার সকলে আহত দৃষ্টিতে তাকায়। অনুনয় করে বলে, আমরা ঠিকভাবেই দেখাশোনা করেছিলাম স্যার, কিন্তু মৌসুম পরিবর্তন হয়েছে। আশেপাশের সকলেই অসুস্থ হয়েছে এখন। এটা স্বাভাবিক। আপনি শুধু শুধু আমাদের উপর রাগ করছেন। কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক আমায় বোঝাতে আসবেন না। সিসি ক্যামেরা স্পষ্ট দেখা গিয়েছে গত পরশু বাচ্চারা 12টার সময় পুলে নেমেছে আর উঠেছে 12:40-এ। ততক্ষণ আপনারা কোথায় ছিলেন? আমি বলেছিলাম না 10 মিনিটের অধিক সময় গোসলে নেবেন না? তাদের পোশাক তৈরি করে রাখতে গিয়েছিলাম স্যার। সাইফ শোনে না এবং দ্বিগুণ গর্জে ওঠে তাদের উপর। আশরাফ তস্ত পায়ে দুলাভাইকে থামায়। কি করছো দুলাভাই? অসুস্থ হতেই পারে, তাই বলে শব্দ সোনাদের উপরে দিতে পারো না। হ্যাঁ, শব্দ সোনাদেরই। বাচ্চারা কি নিজেদের ভালো মন্দ বোঝে? বোঝে না বলেই তো তাদের রাখা। আমি কোনো কথা শুনছি না, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরতে বলো ওনাদেরকে। আশরাফ নিরুপায় হয়ে তাদের চলে যেতে বলে।
সকলে একরাশ হতাশা নিয়ে চলে যায়। মোটা অঙ্কের একটা চাকরি ছিল, তেমন একটা কষ্টসাধ্য নয়। এভাবে অল্প একটু ভুলের জন্য হারিয়ে ফেলবে ভাবতে পারেনি। সিয়াসা হাসপাতালে এসে আগে রিসিপশনে গেল। নতুন অ্যাডমিট হওয়া আহত সেনা সদস্যদের নামের লিস্ট চেক করলো, কিন্তু কোথাও দর্পণের নাম খুঁজে পেল না। মুহূর্তে সকল দুশ্চিন্তারা ছুটে পালে। লোকটা ঠিক আছে তাতে সে খুশি, হোক না দ্রুত। প্রেমে পড়াটা যেমন সুখানুভূতির সৃষ্টি করে, তেমনি মনে ভয় সৃষ্টি করে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার। সে কোনো ক্রমেই লোকটিকে হারাতে চায় না। লম্বা সময় কাটাতে চায় সে দর্পণের সাথে, যেই সময়টুকুতে সে দর্পণের সারা জীবনের একাকিত্ব, পরিবারহীনতা, অনাথ হওয়ার ক্লেশ, আফসোস দূর করতে পারবে নিজের ভালোবাসার দ্বারা। এক বুক ভালোবাসা জমিয়ে রেখেছে লোকটির জন্য, তা গ্রহণ না করা অবধি লোকটির কিচ্ছু হতে পারে না। নমিতা মৃদু হেসে সিয়াসার ব্যাকুলতা দেখছে। প্রেমে পড়লে নারীদের কত পরিবর্তন ঘটে। ইদানিং তার মাঝেও এমন পরিবর্তন দেখা দিচ্ছে। পাগলের অ্যান্টিডোট দেখা মিলছে, এখন শুধু পাগলকে সঠিক রাস্তায় আনার পালা। সিয়াসার চেম্বার শুরু হয় দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। সপ্তাহে একদিনই শুধু ফুল ডে চেম্বারে বসে, এছাড়া 3 দিন শুধু একবেলা চেম্বারে বসে, বাকি 2 দিন সার্জারি করে। এটা তার সাপ্তাহিক শিডিউল। সেই শিডিউল অনুযায়ী আজ সে ফুল ডে চেম্বারে বসেছে। তখন সবে সন্ধ্যাবেলা। নামাজ শেষ করে মাত্রই রোগী দেখা শুরু করে সিয়াসা। তার অ্যাসিস্ট্যান্ট নূপুর এসে বলল তার সাথে কেউ দেখা করতে এসেছে। কলম থামিয়ে সিয়াসা নূপুরের দিকে কৌতূহলী নয়নে তাকায়। গত সপ্তাহে বিশ্রী অভিজ্ঞতা মনে আসতেই তীক্ষ্ণ কণ্ঠে বলল, কোনো কম্পাউন্ডার এসেছে নাকি? এসে থাকলে বের করে দাও। আগের বারের মতো উল্টাপাল্টা ওষুধ প্রমোট করাতে আসলে এবার কিন্তু আমি কোম্পানি বন্ধ করিয়ে ছাড়বো, সাথে জেলের ঘানি ফ্রি। না ম্যাম, কোনো কম্পাউন্ডার নয়, বললো আপনার বাবারও কোনো বন্ধু। ললাটে কয়েকটা ভাঁজের সৃষ্টি হয় সিয়াসার। বাবার আবার কোন বন্ধু? সে তো কখনো বাবার কোনো বন্ধুর কথা শোনেনি বাবার মুখে। সাহেব কখনো অচেনা কারোর সান্নিধ্যে যাওয়া পছন্দ করে না, তাই সে নির্দ্বিধায় অনুমতি দিতে পারল না ভেতরে আসে। অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো, কিংবা পাপার সুপারিশ? নো ম্যাম, তবে এটা দেখাতে বলেছে। বলে নূপুর একটা ফোন এগিয়ে দিল, যেখানে স্ক্রিনে ভেসে আছে যুবক সাইফ হাস্যোজ্জ্বল মুখে কারোর গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, দুজনের পরনে খাকি পোশাক। সিয়াসা প্রগাঢ় হেসে উঠল নিজের বাবার কর্মজীবনের কালের সুন্দর সময়ের দৃশ্য দেখে। বুকটা ভরে গেল খাকি পোশাকে তার সুপারম্যানকে দেখে। সিয়াসার আবছা মনে আছে বাবার এই রূপের কথা, তেমনি মায়েরও আবছা প্রতিবিম্ব মনে আছে, যা ক্রমে ঘোলাটে হয়ে গিয়েছে বয়সের সাথে সাথে। স্মৃতিপথ এখন একদম ধূসর, যেখানে মায়ের শেষ কীর্তিকলাপ একদম নিশ্চিহ্ন। সে ফোনটি নূপুরের হাতে দিয়ে হাসি মুখে বলল, এই রোগীটা দেখা হলে পাঠিয়ে দিও। বাবার কর্মজীবনকালের বন্ধু, তাই হয়তো আমি চিনি না। আচ্ছা। রোগীটি যেতেই দরজা খুলে কেউ প্রবেশ করলো। বলিষ্ঠ দেহ উভয়ের অধিকারী, ঠিক তার পাপার মতো। সিয়াসা উৎসুক নয়নে তাকে পঞ্চশোর্ধ বয়সী লোকটিকে সালাম জানায়। লোকটি প্রকারও হেসে এগিয়ে আসে, স্নেহের কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম মামনি, আমি চিনতে পেরেছো? কত বড় হয়ে গিয়েছে আমার মামনি। সিয়াসা কৃত্রিম হাসলো, সে তো চেনেনি, এখন কি বলবে। সিয়াসার মুখের অভিব্যক্তি দেখে লোকটা বুঝে গেল তার মনে কথা। সে বলল, চিনতে পারোনি তাই না? চেনার কথাও না, সেই 6 বছর বয়সে দেখেছো। এইটুকুনো আদরের পুতুলের মতো ছিল, দেখলে আদর করতে ইচ্ছে করতো। এই যে আমার থুতনিতে দাগটা দেখছো না, এটা তুমি দিয়েছিলে, কোলে নিয়েছিলাম দেখে। তুমি আবার সাইফার তোমার মা নানু ভাই ছাড়া আর কারোর কোলে উঠতে চাইতে না। এখনও রয়ে গিয়েছে দাগটা। ছোট মানুষের ধারালো দাঁত তো, তাই এমন দাগ পড়ে গিয়েছে। একবার ভেবেছিলাম সার্জারি করাবো, কিন্তু ভাবলাম মুখে এমন একটা দাগ থাকা ভালো, ইউনিক, তাই না বলো? আমি ঠিক বলছি না? এক নাগারে এতগুলো কথা শুনে সিয়াসা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। সে এত দুষ্টু ছিল যে কারো থুতনি কামড়ে দিয়েছে। সে অপ্রস্তুত হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক বলেছেন। ডাক্তার আপনাকে মানাচ্ছে, কিছুটা হলিউডের ভিলেনদের মতো দেখতে লাগছে। কথাটা বলে সিয়াসা জিভ কাটল, কি বলতে কি বলে ফেলো, কিন্তু লোকটি কিছু মনে করলো তো করলই না, বরং আরো উচ্চস্বরে হেসে উঠল। আমোদিত কণ্ঠে বলল, ঠিক বলেছে মামনি, ঠিক এর জন্যই আমি দাগটা এখনো রেখেছি। এটা একটা ভিলেন ভাব আনে। আপনি কি পাপার বাল্যকালের বন্ধু আঙ্কেল? আপনার নাম কি? হ্যাঁ তো, তোমার পাপা আর আমি সেই কেজি স্কুলের পল্লব থেকে একে অপরের বন্ধু।
এরপরে একই ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছি, সেনাবাহিনী ট্রেনিং নিয়েছি, চাকরি পেয়েছে তোমার পাপা আগে, আমি পেয়েছি তার থেকে পরে। তোমার পাপা তো দুর্দান্ত ছিল পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবনে, সর্বদা ফার্স্ট থাকতো তার পজিশন। এরপরে আমরা একসাথে কাজ করি, ও অনেক আগেই মেজর হয়ে যায়, কিন্তু আমি তখনও পিছিয়ে ছিলাম। এই দেখো দেখো আমাদের বেড়াকে কাটানোর দিনগুলো কত ছবি, আমি এখনও দেখি এগুলো, আর খুব করে মিস করি তোমার পাপাকে। বলে সে ফোন বের করে তার আর সাইফের ছবি দেখাতে লাগলো। সিয়াসা উৎফুল্লিত হয়ে দেখতে লাগলো বাবাকে, যেখানে কোনো জায়গায় সাইফ সহ অন্যান্য সোলজার্সরা গিটার বাজাচ্ছে, কখনো একসাথে খাচ্ছে, তাঁবুর ভেতর বসে তো কখনো পাহাড়ে চড়ছে। কত চার্মিং ছিল তার পাপা, এখন নিশ্চয় এগুলো মিস করে। এমন ছবি পাপা তাকে কখনো দেখায়নি। মিনিটের মাঝেই সিয়াসা আড্ডায় জমে উঠল লোকটির সাথে। সে উৎসাহিত গলায় জিজ্ঞেস করলো, আপনার নাম কি আঙ্কেল? আপনাকে অনেক ধন্যবাদ দেখা করতে আসার জন্য। পাপা কখনো আমায় তার কর্মজীবনের এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেনি। ধন্যবাদ তো আমার দেওয়ার কথা মামুনি, তুমি আসো বলেই তো আমি এখনো বেঁচে আছি। লোকটি মৃদু হেসে বলল। সিয়াসার ভুরু কুঁচকে গেল। কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, মানে বুঝলাম না আঙ্কেল। বাদ দেয় এগুলো কথা, তো হতেই থাকবে। তুমি এসো, আমরা একটা ছবি তুলি, পাপাকে দেখাবে, দেখবে পাপা কত খুশি হয়। চটপট কতগুলো ছবি তুলে নিল লোকটির, তারপর আরো গল্প করতে লাগলো। যদিও সিয়াসার সমস্যা হচ্ছিল, এখনো অনেক রোগী অপেক্ষা করছে তার জন্য, তবুও কিছু বলল না। ভদ্রলোক নাকি ঢাকা থেকে এসেছে মাত্র, আর এসে তার সাথে দেখা করতে এসেছে, সে অসম্মান করতে পারে না। বহু বছর পর ট্রাই-7-এ আবারও নিজের হিংস্রতা প্রকাশ করে হুবহু বহুল আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং রাষ্ট্রীয় মিশন হিসাবে জায়গা করে নিয়েছে। পূর্ব রেকর্ড ঘেটে সামরিক বাহিনীরা যথেষ্ট আত্মবিশ্বাসী এবং দৃঢ়প্রত্যয়ী হয়ে উঠেছে। এবার তারা বিজয়ী হবেই হবে। আর কতবার হেরে যাবে সততার কাছে, কতবার হারবে খারাপের কাছে, ভালো অন্যের কাছে নাই। দর্পণ নিজের চতুরতা বুদ্ধি দীপ্ততা দ্বারা 12টা হামলাই আটকাতে সফল হয়, যদিও এতে সমগ্র জেলা সহ এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অপরাধ প্রতিরোধকারী বাহিনী সচেষ্ট ভূমিকা ছিল, নয়তো একা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না এত বড় হামলা রক্ষা করা। ট্রাই-7-এর লক্ষ্যে পৌঁছাতে এখন 8টি সেনানিবাস সংঘবদ্ধভাবে কাজ করবে। সকলের একটাই প্রত্যয়, এবার তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেই ছাড়বে। রাত 8টা। বান্দরবান সদর হাসপাতালে ডেপুটি কমিশনার থেকে শুরু করে বিজিবি সদস্যদের, সেনা কর্মকর্তাদের ভিড় জমেছে। লোকমুখে প্রকাশ করা হয়েছে, রাষ্ট্রীয় মিশনের চূড়ান্ত শুনানির কারণে বিপরীত পক্ষের ক্ষিপ্ততায় শিকার হয়েছে সেনা সদস্যরা। কিন্তু বিষয়টি কিছুটা ঘোলাটে। রাষ্ট্রীয় মিশনের বিপরীত পক্ষের লোক নয়, বরং ট্রাই-7-এর কেস নিয়ে কাজ করার কারণে মাঝ রাস্তায় হামলা হয়। সৈনিকদের ছাপিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িতে হামলা করা হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেজর দর্পণ এহসানের গাড়িতে থাকা কর্মকর্তারা। মূলত হামলাটা ছিলই মেজর দর্পণ এহসানের উপর। ওই একই গাড়িতে চট্টগ্রামের মেজর জুবায়ের রহমান সহ আরও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তারা আঘাতপ্রাপ্ত হয়। তাদের সকলকে প্রাইভেট হাসপাতালে নিলেও দর্পণকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এটিও দর্পণের আদেশে। সে বলেছে তাকে প্রাইভেট হাসপাতালে না নিতে। সাইফ তস্ত্র পায়ে হাসপাতালে ঢুকলো। তাকে দেখা মাত্রই সেনা সদস্যরা সেলুট দিয়ে দাঁড়িয়ে গেল। সে মাথা নেড়ে আবারও চলতে শুরু করে। এদিক থেকেই যাচ্ছিল, ভাবলো নিজের জগিং পার্টনারের সাথে একবার দেখা করে যাবে। সেনাবাহিনীর সদস্যরা অভ্যন্তরীণ তথ্য নিজের পরিবারকেও বলে না। সাইফ তারই উৎকৃষ্ট উদাহরণ। মেয়েকেও মিথ্যা বলেছে, সে জানে হামলার কারণ এবং কারা করেছে। কোমর সমান সাদা চাদর টানা, উদাম পৃষ্ঠদেশে সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে। ইতিমধ্যেই 2বার ব্যান্ডেজ পরিবর্তন হয়েছে। শরীর আঘাত গভীর, তাই এছাড়াও সিসকে গিয়েছে শরীরের কিছু স্থান। গাড়ির পিস্টনে ট্রাক দিয়ে হামলা করা হয়, পরবর্তীতে ছুরিঘাত করা হয়। শরীরকে দীর্ঘ এক বিরতি দিয়ে চোখ মেলে তাকায় দর্পণ। উবু হয়ে শুয়ে আছে সে। সোজা হওয়ার চেষ্টা করলে শরীর তীব্র বিরোধিতা করে ওঠে। তার এখনও বিশ্রাম হয়নি, আরও প্রয়োজন। তারপর এত অত্যাচার কেন? উপরন্ত বিশ্রাম দেওয়া হয় স্বল্প। শরীর নাড়াতে পারল না দর্পণ। ধপ করে আবারও পড়ে গেল বেডে।
সরকারি হাসপাতালে বেড আরামদায়কের পরিমাণ কতটা তা বলে বোঝানো হয় না। মনে হচ্ছে যেন লোহার উপর পড়েছে। দিলজার এগিয়ে আসতে চাইল দর্পণকে ধরতে। দর্পণ হাত জাগিয়ে বারণ করলো। আজ থেকে তুলতে মানুষের প্রয়োজন হলে সে এই পেশার যোগ্য নয়। শরীরের উপর কোনরূপ দয়া আসলো না কাঠখোট্টা ব্যক্তিটির। সে উঠে বসলো। দিলজার বালিশ দিয়ে দেয় পেছনে। হেডবোর্ড হেলান দিতে চোখ মুখ কুঁচকে যায় তার। প্রতিবারের মতো এবারও ব্যথা জাগে ব্যথা দিয়ে নিজেকে আরো সামর্থ্যবান করে তোলে সে। গম্ভীর গলায় বলে, আপনাকে কিছু বলেছিলাম, কালেক্ট করতে পেরেছেন? পালিত তো করেছি স্যার, কিন্তু আপনি এই অবস্থায়। যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন। আজকে ফুল ডে চেম্বার স্যার। এক্সট্রা সময় রাত 8টা পর্যন্ত হলো, আজ ব্যতিক্রম হচ্ছে। রুবি বেন সেই সিরিয়াল রয়েছে, তার শেষ কুটে 9টা 9:30 বেজে যাবে। এখন বাজে কয়টা? স্যার 8টা বেজে 10 মিনিট। ডাক্তারকে বলুন ফাইল চেক আপ করে আধ ঘন্টার মধ্যে রিলিজ দিতে। কিন্তু স্যার ডাক্তাররা তো রাজি হবে না। আমি ঠিক আছি, ডাক্তারের সাথে ইমিডিয়েটলি কথা বলুন। ওকে স্যার। দিলজার বের হতে নিলে সাইফ ও মেজর ওয়ালি উল্লাহ ঢোকে কেবিনে। সাইফ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয় দর্পণের দিকে। হে ইয়াংম্যান, তুমি কি ঠিক আছো? দর্পণ চোখ তুলে তাকায় সাইফের দিকে। সাইফকে আশা করেনি। সে মৃদু হেসে জবাব দেয়, ইয়েস স্যার, আই এম অল রাইট। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু এখানে আসলে কেন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে? তৎক্ষণাৎ ভালো চিকিৎসা না পেলে ফিটনেস নিয়েও তো সমস্যা পড়বে। যে কাজের জন্য এত কষ্ট করছো সেটা বৃথা যাবে। মনে রাখবে, আগে হেলথ, তারপরে সবকিছু। দর্পণ হেসে মাথা নেড়ে সাই জানায়। সাইফ হাসি মুখে আরো কিছু উপদেশ দেয় দর্পণকে। দর্পণ চুপচাপ শুনে, বলার মতো কিছু খুঁজে পায় না। তার মেয়েকে চিন্তায় ফেলতে চায় না বলেই সে সদর হাসপাতালে এসেছে। এটা নিশ্চয়ই স্মৃতিমধুর হবে না সাইফ চৌধুরীর জন্য। মনে মনে হেসে উঠল দর্পণ। পোশাক বদলে এলোমেলো চুলগুলো সেট করে নেয় দর্পণ। নড়তে চড়তে কষ্ট হলো। নিজেকে এমনভাবে তৈরি করছে যেন তার মতো সতেজ ব্যক্তি দুনিয়াতে আর কেউ নেই। গাড়ির ফ্রন্ট মিররে নিজেকে আরেকবার চেক করে নেয়। তবুও শিওর হওয়ার জন্য ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করে, চাচা, আমাকে কি অসুস্থ মনে হচ্ছে? তুমি তো অসুস্থই বাবা। সেটা আপনি আর আমি জানি, সে জানে না, তাকে জানতেও দেয়া যাবে না। ড্রাইভার লোকটি মলিন হাসে। ছেলেটা একটু সুখের দেখা পেয়েছে তাহলে। গাড়ির বিপজ্জনক গতি এড়িয়ে রাস্তা পার হতে বেগ পেতে হচ্ছে সিয়াশাকে। রাস্তার ওপারে বাস স্ট্যান্ড। রাস্তার গাড়ির গতি দেখে একবার ভাবলো ড্রাইভারকে ফোন করলে ভালো হতো। সে দাঁড়িয়ে রইল হাইওয়ের পাশে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টিতে তাকালো। চোখে বাতে তীব্র আকাঙ্ক্ষিত মুখটি, যাকে একটু দেখার জন্য, একটু আওয়াজ শোনার জন্য বিগত 15 দিন সে ফোন চোখের সামনে থেকে সয়নি। আজ হঠাৎ দেখতে পেয়ে ঠোঁট ভেঙে আসলো। সকাল থেকে বারবারই শুধু কান্না পাই, আর এই কান্নার প্রতিটি কণা ওই কাঠখোট্টা মেজরটির নামে তা যে অন্তর্পটে লুকায়িত রয়ে গেল। মুখ ফুটে বলার সাহস হয় না লোকটির থেকে। দূরত্ব বাড়লে তার কান্না পায়। গলা খাঁকরির শব্দে তার ধ্যান ভাঙে। দৃষ্টি তখন ঝাপসা। আর চোখে আপদমস্তক দেখে নেয় নিজের পাশে বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়ানো লোকটিকে। তবে তার ঝাপসা আকিদায় অশ্রু ছেড়ে দেয় দর্পণের পরবর্তী কথায়। আপা, এখানে একটা ছোট্ট ভাই দাঁড়াতো, সবসময় বাসের জন্য টি শার্ট আর জগার্স পরা থাকে। আপনি কি দেখেছেন তাকে? সিয়াশার গালবে টপটপিয়ে পড়া নোনা জল মুছে থমথমে গলায় বলল, দুঃখিত বড় ভাই, এমন কাউকে আমি দেখিনি। দর্পণ মিটিমিটি হেসে ঘুরে দাঁড়ায় মেয়েটির দিকে। অঝরে গড়িয়ে পড়া পানি লুকাতে ব্যস্ত সে। কিন্তু সে তো প্রতিদিন এখানেই দাঁড়িয়ে থাকতো। সেটা নিশ্চয়ই আমার দেখার বিষয় নয়। তাও ঠিক। দর্পণ মৃদু হেসে বলল। সিয়াশা এবার শব্দ করে কেঁদে উঠল। দর্পণের হাসি প্রগাঢ় হয়। সেই হাসিতে সিয়াশা জ্বলে পুড়ে উঠল। উগ্র চিত্রে হাতের ব্যাগ দিয়ে ধূপ করে লাগিয়ে দেয় দর্পণের বাহুতে। আঘাতপ্রাপ্ত জায়গায় খানিক ব্যথা পাওয়াই দাঁত চেপে সহ্য করে নেয় দর্পণ। সিয়াশা কাঁদতে কাঁদতে বলে, 15 দিন পর মনে পড়লো, তাও আবার এমন বাজে রসিকতা। আমি আপা, ছোট ভাই, অন্যরা শাড়ি পরলে আপনি মুগ্ধ হন, আর আমি শাড়ি পরলে আপনি আমায় চেনেন না। বড় ভাই নাম সেট করেছে কে হোয়াটসঅ্যাপে? ওটা সরাও, আমিও ছোট ভাই বলা ছেড়ে দেব। সরাবো না। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ছোট ভাই। সিয়াশার আগে দুঃখে আবারও কেঁদে উঠে পা বাড়ে সামনের দিকে। দর্পণ হাসতে হাসতে তার হাতটা মুঠোবন্দি করে নেয়। অনুনয়ের সুরে বলে, আজ গাড়িতে চলো, বাসে যাওয়ার দরকার নেই, আমি গাড়ি নিয়ে এসেছি। সিয়াশা চুপচাপ গাড়ির কাছে চলে যায়। দর্পণ ড্রাইভিং সিট দেখিয়ে বলে,
আজ মিসেস দর্পণ ড্রাইভ করবে। সিয়াশা বিনা বাক্য ব্যয়ে বসে পড়ে। দর্পণ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। তার পক্ষে ড্রাইভ করা সম্ভব নয়। দীর্ঘ 10 মিনিট যাবৎ সিয়াশা কোনো কথা বলেনি। দর্পণও একটা কথাও বলেনি, শুধু সেই থেকে জানালার সাথে হেলান দিয়ে শাড়ি পরিহিতা নারীটিকে দেখে যাচ্ছে। সিয়াশা কিছুক্ষণ বাদ গম্ভীর গলায় বলল, সিট বেল্ট বেঁধে সোজা হয়ে বসুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কেন, নিজের ড্রাইভিংয়ের ওপর ভরসা নেই? আমার ড্রাইভিংয়ের ওপর ভরসা আছে, কিন্তু আপনার কপলের উপর নেই। ইচ্ছে করছে আপনাকে মেরে ফেলি। শাড়ি পরিহিতা নারীটির উন্মুক্ত ফর্সা উদর এমনিতেই আমাকে মেরে ফেলছে। গম্ভীর গলায় বলা কথা দিতে সহসা ব্রেক কষল সিয়া। তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে দর্পণের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। এসেছে থেকে উল্টাপাল্টা কথা বলছে। এতদিন কোথায় ছিলেন? জরুরি কাজে ঢাকায় ছিলাম। কি জরুরি কাজ? এইসব বিষয়ে এত কৌতূহল দেখাবে না, এগুলো জানা তোমার জন্য খুব বেশি প্রয়োজন নয়। সিয়াশার প্রচুর রাগ হয় সকলের কাছ থেকে এক উত্তর পেয়ে। সে কি বাচ্চা মানুষ নাকি? তাকে কিছু বলা যাবে না? অথচ বিরহ যন্ত্রণা তো সব সেই ভোগ করে। বাকি পথটুকু আর একটা কথাও বলেনি সিয়াশা। বাচ্চারা অসুস্থ থাকলে সাইব ঘরে ঘুমায় না, আশ্রমেই থাকে। আজও আশ্রমেই ঘুমাচ্ছে, তবে সাথে আশরাফ রয়েছে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে সে নিজেদের ঘরে ঘুমানোর জন্য যায়। রুমে ঢুকতেই দেখলো আশরাফ দুটো বোতল নিয়ে নাড়াচাড়া করছে। জাদ্রেল শ্বশুরের বিগড়ে যাওয়া ছেলে এগুলো তাকে দিয়ে আনিয়েছে অস্ট্রেলিয়া থেকে। সাইবকে দেখতেই আশরাফ চমৎকার টেডি হাসি দিয়ে ভুরু নাচায়। জমে যাবে আজ দুলাভাই। সাইব তেসরা চোখে তাকায়। করিডোর পেরিয়ে মাঠের মধ্যমণি জায়গাটা দেখিয়ে বলে, তোমার আপা এসে জুতো খুলে পেটাবে। নিজেকে এত ভালো প্রমাণ করো না দুলাভাই। আপা সামনে বসে তুমি সফট ড্রিঙ্কস বলে এগুলো খাওনি? তখন তোমার আপা ছিল, তাকে খুব সহজে বোকা বানানো গিয়েছে। দুটো চুমু দিলেই সে দুনিয়ার সব ভুলে যেত। কিন্তু এখন তোমার আপা যে দারোগা রেখে গিয়েছে আমার পাহারায়, তাকে দুটো চুমু দিলে মানবে না, বরং চরিত্রহীন মাদকাসক্ত ট্যাগ লাগিয়ে জেলে ঢুকিয়ে দেবে। চরিত্রহীন শুনতেই আশরাফ বুঝে যায় দুলাভাই কার কথা বলছে। বাবা তো আসবে যে কোনো সময়। সে মুখ কালো করে বলল, তাহলে কি খেতে পারবো না? ওগুলো চোখের সামনে এনেছো আর খাবো না এত ভালো হয়নি এখনো। দাঁড়াও, জাদ্রেল শ্বশুরকে টুপি পরানোর বুদ্ধি আমার কাছে আছে। কর্মজীবনেও সে সেনা প্রধান হয়ে আমার মতো মেজরের সাথে পেরে উঠত না বুদ্ধিতে, তাই তো অমন ক্ষেপ্ত। ইগোতে বাধ্য প্রচুর। সে যে তথ্য হন্য হয়ে খুঁজত, আমি সে তথ্য আরও 2 সপ্তাহ আগে কালেক্ট করে বসে থাকতাম। সাইব বাচ্চাদের ফিস ঘাটতে ঘাটতে বলল। আশরাফ খ্যাক খ্যাক করে হেসে উঠে দুলাভাইয়ের কথায় হাসতে হাসতে বলে, বাচ্চাদের ফ্রিজে কি খুঁজছো? সাইব জবাব দেয় না, দুটো খালি জুসের বোতল বের করে নিয়ে আসে। আশরাফ হা হয়ে তাকিয়ে থাকে। তার দুলাভাই মহা দুষ্টু। পাপার সাথে কি শুধু শুধু বাঁধে? 2 বুদ্ধিমান এক জায়গায় হলে ঠোকাঠুকি তো হবে। আশফাক আহমেদ সব কিছু পরিদর্শন করে এলেন ঠিক 10 মিনিট পর। এসে খানিক বিরক্তির প্রলেপ পড়ল 2 মুখশ্রীতে। বুড়ো বুড়ো 2 দামড়া ছেলে বাচ্চাদের জুস খাচ্ছে। কাজকর্মে বাচনভঙ্গি একদম চাইল্ডিশ। পুরুষ মানুষ হবে স্ট্রং ব্যক্তিত্বের, তা না। এই সাইব আশরাফ দুটোই এক জাতের, কোনো কিছু নিয়ে সিরিয়াসনেস নেই। বিরক্ত হয়ে কোনো কথা না বলেই চলে গেল। সাইব আশরাফ ফিক করে হেসে ওঠে জাদ্রেল সেনা প্রধানকে বোকা বানাতে পেরে। জীবনের কাছে, সততার কাছে, নিজের আত্মবিশ্বাসের কাছে চরমভাবে হেরে যাওয়া এক সৈনিক সাইব। কেউ জানে না সেই সাহসী বীরটি কেন হেড ডাউন করে পদত্যাগ করেছিল। নিজের জীবনে বিদঘুটে এক অতীত থাকা সত্ত্বেও সিয়াশা নামক রাজকুমারীটির কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একদম সহজ সরল স্বচ্ছ পানি নেয়, যেখানে নেই কোনো ভয়, পিছুটান, বিদঘুটে অতীত। মেয়ের চারিপাশের পরিবেশটাকে সাইব এভাবে তৈরি করেছে তার মেয়ে নির্ভয়ে বাধাহীন জীবনযাপন করবে, যে জীবনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সেই 6 বছর বয়স থেকে সিয়াশা নিজের মন মর্জি মতো চলাফেরা করে। সাইব কোনো কিছুতেই না কখনো বাধা দেয়নি। পাহাড় চড়তে চাইলে হাইকিং শু কিনে দিয়েছে, আকাশ চড়তে চাইলে টাকার বিনিময়ে দূর আকাশ ঘুরিয়ে এনেছে নিজ দায়িত্বে। মেয়ে যতটা স্বাধীনতা চায় তার থেকে দ্বিগুণ স্বাধীনতা দিয়েছে, তবে অগোচরে একজন ভীত বাবার বৈশিষ্ট্যগুলোকেও প্রশ্রয় দিয়েছে। সিয়াশার অগোচরে তার চারিদিকে থাকে কর্মক্ষম অস্ত্রধারী দেহরক্ষী, যাদের কাজ সিয়াশার অজান্তে তার পথের কাঁটা দূর করে তাকে এগিয়ে চলার পথ করে দেওয়া।
যেটা আজ পর্যন্ত বহাল রয়েছে, কিন্তু এ বিষয়ে সিয়াসা ঘুণাক্ষরেও কিছু জানে না, তাকে জানতে দেওয়া হয় না। সাইফ চায় না মেয়ে চলার পথে কোনো ইতস্ততা বোধ করুক কিংবা তার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হোক। সকাল 8টা, অফিসে 3য় শ্রেণীর কর্মচারী ছাড়া কোনো কর্মকর্তা নেই। সাইফ লম্বা কদমে হেঁটে নিজের কেবিনে ঢুকে যায়। মোহাম্মদ ও সাইফকে অনুসরণ করে ধীর পায়ে ঢুকে যায় কেবিনের ভিতর। পরনের ব্লেজার খুলতে খুলতে সাইফ গম্ভীর গলায় বলল, শিয়াশার আপডেট কি মেহমাদ? ইদানিং তোমার কাছে গাফিলতি দেখা যাচ্ছে। বিগত মাসগুলোতেও তুমি শিয়াশার তেমন কোনো আপডেট আমায় দাওনি। আমি চাইনি বলে কি তুমিও তোমার দায়িত্ব ভুলে যাবে? সে কি করছে, কাদের সাথে চলছে, তার চলার পথে কোনো বিপদ সৃষ্টি হচ্ছে কিনা? নাথিং। স্যার, ম্যাম তো সবসময় যেমন চলতো হাসি খুশি প্রাণবন্ত এদিক সেদিক বনে জঙ্গলে পাহাড়ে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করা হাসপাতালে সেরকম করছিল, কিন্তু কি মেহমাদ? তার চলাফেরা বাচনভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। এর কারণ কি? এটা আমি জিজ্ঞেস করার পর তুমি আমায় বলবে? না স্যার, আমি বলতেই যাচ্ছিলাম আপনাকে, কিন্তু তার আগেই আপনি অস্ট্রেলিয়া চলে গিয়েছেন, তাই আপনাকে আমি মেইলও করেছিলাম। কাম টু দ্য পয়েন্ট মেহমাদ। সাইফ বিরক্ত হয়ে বলল। মেহমাদ হাতের ফাইলটা খামসহ এগিয়ে দেয়। মেহমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সাইফ ব্যস্ত হাতে খামটি হাতে নিল। খামটি খুলতে বেরিয়ে আসে বেশ কিছু ছবি। অমনোযোগীভাবে ছবিগুলোতে চোখ দিল, পরবর্তীতে তার পূর্ণ মনোযোগ কেড়ে নেয় ছবিগুলো। সাইফ থমকে যায়। সে আচম্বিত দৃষ্টিতে একবার মেহমাদ আর একবার ছবিগুলোর দিকে তাকায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। নিজের চোখকে মিথ্যা প্রমাণ করার প্রয়াসেই তড়িৎ গতিতে একটি ছবি পরপরই সবগুলো ছবি উন্মাদের মতো উল্টে পাল্টে দেখতে লাগলো। কখনো বাসের সিটে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলছে সিয়াসা দর্পণ, তো কখনো শাড়ি পরিহিতা কানারত মেয়েটি দর্পণের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইফ ছবির নিচে থাকা ডেট দেখে 5 মাস আগের থেকে গতকাল পর্যন্ত সব ছবি এখানে রয়েছে। হাত বাড়িয়ে একটি ছবি নেয় যেখানে সিয়াসা দর্পণের বাহু ধরে কিছুটা দূরে আশরাফ গান হাতে কাউকে শ্যুট করছে। দেহ মস্তিষ্ক প্রায় অচল, নেশার হয়ে আসে সাইফের। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে সিয়াসাকে কারোর গানের মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। চোখের সামনে সব কিছু ধূসর বনের হয়ে আসছে। নিজের ওপর থেকে কন্ট্রোল হারাতে দেখে সাইফ দুহাতে মাথা চেপে ধরে। সকালে এখনো পর্যন্ত খায়নি, তাই হয়তো প্রেশার ফল করেছে। কোনো মতে নিজেকে সামলে কম্পিত গলায় বলে, এরকমটা কি করে হতে পারে মেহমাদ? শিয়া আমার শিয়া দর্পণের সাথে কি করেছে? দর্পণ আমার মেয়েকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? আর ওই লোকটা আমার মেয়ের কাছে কিভাবে পৌঁছাতে পারে? তুমি কোথায় ছিলে? আমার মেয়ের দিকে বন্দুক তাক করে কোন সাহসে? আশরাফ, এসব কি হচ্ছে? বলেই সাইফ চিৎকার করে উঠল। টেবিলের উপর থাকা ল্যাপটপ সহ সরঞ্জাদি তৎক্ষণে সজোরে দেওয়ালে বাড়ি খেয়ে চুরমার হয়ে গিয়েছে। শরীর ভারসাম্যহীন হয়ে পড়েছে সাইফের। উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করে সে। মেহমাদ অবিচল নত মস্তকে দাঁড়িয়ে থাকে। সাইফ আবারও প্রশ্ন করে, শিয়াশা দর্পণের সাথে কি করছে মেহমাদ? স্যার, তারা একে অপরকে ভালোবাসে। আর নববর্ষের দিন ম্যাম মেজর দর্পণের সঙ্গে সাঙ্গু নদীর তীরে অনুষ্ঠানে গিয়েছিল। মেহমাদ তোতলাতে মিনমিন করে বলে। সাইফ সাথে সাথে একটা ফ্লাওয়ার বাস তীব্র বেগে ধেয়ে আসলো। মেহমাদ সিটকে সরে যায়। আজ তার চাকরি যাবে নয়তো প্রাণ, এটা সে নিশ্চিত। সাইফ তেরে এসে মেহমাদের কলার চেপে ধরে হিসিয়ে বলে, তুমি জানো না সাঙ্গু নদীর তীরে প্রতি বছর হামলা হয়? হ্যাঁ, তোমায় আমি বলিনি? তাহলে জানার শর্ত শিয়াকে আটকালে না কেন? স্যার, আপনি তো বারণ করছিলেন ম্যামের সামনে কখনো না যেতে। আর তাছাড়া আমরা ম্যামের কিছু হাত দিতাম না স্যার। আর সবসময় না আসলে আমরাই ম্যামকে সেভ করতাম। সাইফ ঝাড়া মেরে ছেড়ে দেয় মেহমাদকে। অশান্ত উত্তেজিত বদনে টেবিল আঁকড়ে দাঁড়িয়ে থাকে। খানিকক্ষণ বাদ অত্যাধিক পরিমাণে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, 5 মাস আগের ঘটনা, সেটা তুমি আমায় আজ বলছো? স্যার, আমি ভেবেছিলাম মেজর দর্পণ এহসান আপনার ফ্যামিলির ফ্রেন্ড। আপনাদের সকল অনুষ্ঠান তাকে দেখেছি, আর আপনাদের বাড়িতেও তো তার যাওয়া আসা ছিল। তাই আমি ভেবেছি হয়তো এটা ভালো সম্পর্ক রয়েছে আপনার সাথে, তাই ম্যামের সাথে দেখা করতো। কে আমার ফ্যামিলি ফ্রেন্ড, কে আত্মীয়, এটা দেখার বিষয় তোমার নয় মেহমাদ। তোমার কাজ শুধু শিয়াশার ইচ অ্যান্ড এভরি আপডেট আমায় দেওয়া। এত কিছু হয়ে গেল আর আমি আমার মেয়েটা। সাইফের শ্বাস উঠে যায়। যার সুরক্ষার জন্য সে নিজের প্যাশন আত্মগুরুর সততা ত্যাগ করে কাপুরুষের মতো বেঁচে আছে, আজ সেই নিজে থেকে এই জঘন্য চক্রে জড়িয়ে গেল। তখনই তার ফোনে টুংটুং করে শব্দ হয়।
সাইব ঝাপসা দৃষ্টিতে টেবিলের উপর রাখা ফোনে তাক করে, যেখানে চিরচেনা একটি অ্যাকাউন্ট ভেসে উঠছে। এত বছর পর আবারও সেই ঘৃণ্য মুখটি কেন আসলো তার জীবনে? সে কম্পিত হাতে ফোনটি তুলে নেয়। মেসেজটি ওপেন করতে দেখা মিলে পরিচিত মুখটির সাথে সিয়াসার হাস্যোজ্জ্বল ছবি। অবহেলায় পড়ে যায় ফোনটি সাইফের হাত থেকে। টেবিল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেই চেতনা লোপ পায় দেহ ভর ছেড়ে দেয়। সশব্দে মাটিতে লুটিয়ে পড়ে এক অসহায় বাবার দেহ। মেহমাদ চেঁচিয়ে উঠল, স্যার বলে। মেজর ওয়ালিউল্লাহ হন্তদন্ত হয়ে সাইফের কেবিনে ঢুকছিল। সাইফকে এভাবে পড়ে যেতে দেখে সে বিমূঢ় হয়ে যায়। ছুটিকে আঁকড়ে ধরে বসে পড়ে মেঝেতে। গালে অনবরত থাপ্পড় দিতে দিতে বলে, সাইব, সাইব, এই সাইব, কি হচ্ছে তোর? ওর সাইব। মেহমাদ মেজর ওয়ালিউল্লাহ সাইফকে ধরে কাউচে শুয়ে দেয়। মেজর ওয়ালিউল্লাহ তড়িঘড়ি পানি ছিটিয়ে দেন সাইফের মুখে, কিন্তু সাইফের কোনো সারশব্দ পাওয়া যায় না। সে তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করে। মেহমাদের দিকে তাকালে সে কাচুমাচু করছে, চোখে মুখে ভয়। মেজর ওয়ালিউল্লাহ থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে? মেহমাদ কাচুমাচু করে ছবিগুলো এগিয়ে দেয়, বলে, স্যার বেশি রেগে গিয়েছিল, তাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে।